প্রথম আলো বা ডেইলি স্টার, এই ধরনের আরো অনেক নাম বলতে পারবো, যারা একটা জিনিস আমার খুবই চোখে পড়েছে, শুধু আমার না অনেকেরই কাছে দৃষ্টিকটু লেগেছে, যে তারা ভিপি পদে ধরেন 5 জন বা 10 জনের একটা মানে মানে ফটো ফ্রেম করছে বা ফটো কার্ড বানাচ্ছে বা নিউজ ছাপাচ্ছে, সেই জায়গায় 2 4 5 জন 10 জনের ছবি ছাপাচ্ছে, সেই জায়গায় আমাদের ভিপি পদপ্রার্থী আছে 48 জন। এখন তারা কিসের বেসিসে ওই 5 জন বা 6 জনকে বা 8 জনকে সেই ফটো কার্ডে জায়গা দিচ্ছে, সেটা আমার তাদের কাছে একটা প্রশ্ন। যদি এমন হয় যে তারা হেভি ওয়েট, তাদের অনেক পপুলারিটি আছে, তাদের মধ্যে অনেক সম্ভাবনা আছে পাশ করার, সেটা যদি হয়, তাহলে আমার তাদের কাছে একটা প্রশ্ন, যে আমরা মানে অনেক জায়গায় আমরা দেখেছি যে একদম সযত্নে সন্তানের মতো করে একদম প্রথম নামটা বা প্রথম ছবিটা যাদেরকে দেয়া হচ্ছে, তাদের থেকে যারা ফটো কার্ডে আসেনি তাদের ভোট ব্যাংক অনেক স্ট্রং, এবং তাদের মানে পপুলারিটি ক্যাম্পাসে গ্রহণযোগ্যতা অনেক বেশি। এমনও আছে যে তাদের ওই 6 জনের ফটো ফ্রেমের মধ্যে খুবই ভালো একটা অবস্থানে আছে, যাদের ক্যাম্পাসে পুরো ক্যাম্পাসে মনে হয় না 300 থেকে 350 ভোট পাওয়ার মতো আমার মনে হয় না আছে, হইতে পারে। এমন আছে যারা আগের 19-এর নির্বাচনে অংশগ্রহণ করছে এবং তাদের একটা ভোটের একটা লিস্ট আছে, অনেকে আছে 300 350 ভোট পাইছে, এবার তারা ভিপি পদে নির্বাচন করছে, আমার মনে হয় না পুরো ক্যাম্পাসে তারা 300 350 বেশি ভোট পাবে, কিন্তু অনেক বড় বড় মিডিয়া তাদেরকে সন্তানের মতো কোলে করে একদম প্রথম পেজে প্রথম নামটাতে বসাচ্ছে। তাদের আমাদের যেমন বলতে পারি জামালউদ্দিন খালিদ ভাই, যিনি হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী সংসদের মানে প্যানেলের ভিপি, এবং মাহিন সরকার আছে, এবং আমার একটা বন্ধু আছে শামীম, আমাদের ব্যাচের 19-20 সেশনের, তারাও তাদের পপুলারিটি আমরা মানে আমরা যদি ক্যাম্পাস সার্ভে করি, মানুষের কাছে পৌঁছাই, তাহলে খুবই মানে ইজিলি বোঝা যাবে যে তাদের গ্রহণযোগ্যতা ক্যাম্পাসে ওই ফটো ফ্রেমে থাকা বিদ্যমান ব্যক্তিদের থেকে অনেক বেশি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা একটা মিডিয়া আগ্রাসন, সেই জায়গা থেকে এই সোশ্যাল মিডিয়া বা যারা কাভারেজ দিচ্ছে তাদেরকে বের হয়ে আসা উচিত, একদম নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে কাভারেজ দেওয়া উচিত আমার মনে হয়। সেখানে দলকে কোন দলের কার প্যানেল কত বড়, সেই জায়গা থেকে আমার মনে হয় বের হয়ে আসা উচিত, এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তাদেরকে কাভারেজ দেওয়া উচিত। মিডিয়ার এইটুকু নিরপেক্ষতা আমি আশা করি মিডিয়ার কাছ থেকে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএমএল এ অনেকগুলা ভাষার কোর্স চালু আছে, আন্তর্জাতিকভাবে বিভিন্ন ভাষা যেগুলো আমাদের দরকার পড়ে, ইংরেজির পাশাপাশি যেমন জার্মান, ফ্রেঞ্চ অথবা স্পেনিশ, এই ধরনের অনেক ভাষা চালু আছে। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি নিজে যেটা ফেস করছি সেকেন্ড ইয়ারে যখন আমি ভর্তি হতে যাই, তখন ভর্তি ফিটা দেখে আমি ভরকে যাই, কারণ সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য প্রায় 5 থেকে 6 হাজার টাকা বা তার বেশি একটা কোর্স ফি থাকে, এবং বাইরের স্টুডেন্টদের জন্য সেটা 10,000-এর উপরে। এখন আমার মতো অনেকের সাথে আমার কথা হয়েছে যারা শুধু এই কোর্স ফিটা বা এই ভর্তি ফিটার জন্য হচ্ছে এই কোর্সগুলোতে ইনভলভ হতে পারে না, আগ্রহ থাকা সত্ত্বেও এই কোর্সগুলা তারা নিতে পারে না বা ভর্তি হতে পারে না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা আমার মতো অনেক শিক্ষার্থীদের একটা দাবি, এই মানে যে ভাষাগুলো চালু আছে সেই ভাষাগুলোর কোর্স ফি যেন একটু কমায় আনা যায়, সেটা নিয়ে আমি কাজ করবো, এবং আন্তর্জাতিকভাবে রিলেভেন্ট আরো কিছু ভাষা এই ভাষার কোর্সে যেন অ্যাড করা যায়, সেটা নিয়ে আমার কাজ করার আগ্রহ আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সময় ছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যাদেরকে আমরা বলি, তাদের সংখ্যাটা আরো অনেক বেশি ছিল। এখন সম্ভবত সেটা 100-র নিচে, প্রবাবলি 50 থেকে 60টা, বা আমি জানি না আসল সংখ্যাটা কেমন, বাট এটা নিশ্চিত যে এই সংখ্যাটা দিন দিন কমে আসছে। এটার অনেক কারণ থাকতে পারে, এমন না যে আমাদের বিশ্ববিদ্যালয় এখন আগের মতো ওই র্যাঙ্কিং এ পিছিয়ে গেছে অথবা ওই স্টাডি ইয়াটা আগের মতো নেই, এরকম কোনো কারণ না। আমার মনে হয় যে তাদের সাথে আমাদের ইন্টারাকশনের যে বিষয়টা, ভাষাগত একটা গ্যাপ থেকে যায়, আমাদের ইন্টারাকশনের একটা গ্যাপ থেকে যায়। আমি চাই বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম হোক বা বিভিন্ন সেমিনারের মাধ্যমে হোক, আমাদের দেশের যে স্থানীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্থানীয় স্টুডেন্টরা আছে তাদের সাথে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা সংযোগ স্থাপন করতে, এটা একটা ভালো উপায় হতে পারে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকেও রেখে আমরাও থেকে তাদের সাথে একটা ভালো সম্পর্ক জোরদার করতে, এতেও মানে সুবিধা হবে কি, আমাদের কালচারটা তারা ভালোভাবে জানবে, তাদের কালচারটা আমরা জানবো, এবং তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, আমাদের কাছ থেকে যেমন তাদের অনেক কিছু শিখার আছে। যদি আমি নির্বাচিত হই, আমার এটা সিরিয়াল করিনি যে কোনটা সবার আগে করবো, আমার অনেকগুলো কাজ একসাথে করার আগ্রহ আছে, এবং আমি কিছু কাজ নিয়ে অলরেডি মানে কিছু ইশতেহারের কিছু অংশ নিয়ে আমি ইতিমধ্যে কাজ করা শুরু করছি, যেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যারা সাবেক স্টুডেন্ট এলামনাই যারা আছে, বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে বা পড়ছেন, তাদেরকে কানেক্ট করার চেষ্টা করছি, তাদেরকে নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান স্টুডেন্টকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি, যেটার কাজ অনেক দূর এগিয়েছে আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আরেকটু কাজ করার আছে। যদি নির্বাচিত হই তাহলে হয়তো আমি প্রশাসনের একটা সহযোগিতা পাবো বা আরো বেশি আগ্রহ নিয়ে সেই কাজটা আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবো। কেন ভোট দিবে, এটা মানে ভোট দেওয়ার সেই অধিকারটা প্রত্যেকটা শিক্ষার্থীর নিজের ইচ্ছার উপর। এখন তারা শুরুতে দেখবে আমি কোনো দলের পারপাস সার্ভ করছি কিনা, নাকি আমি শিক্ষার্থীদের পক্ষে কথা বলছি, আমার ইশতেহার বা কাজের জায়গাগুলো বাস্তবধর্মী কিনা, নাকি অতিরিক্ত অতিরঞ্জিত এমনি বলার জন্য বলা। সেই জায়গা থেকে আমার মনে হয় আমার ইশতেহার বা প্রতিশ্রুতিগুলা কানেক্টিং, যারা হচ্ছে আমি মানে এইভাবেই লিখিনি, আমি অনেক স্টুডেন্টদের সাথে কথা বলেছি আমার ইশতেহার দেওয়ার আগে, অফলাইন অনলাইনে অনেক শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি, তাদের আগ্রহের জায়গা আমি শুনেছি, তাদের
যে দাবিগুলো সেগুলো আমি নোট করেছি ওয়ান বাই ওয়ান, সেই জায়গা থেকে আমি আমার ইশতেহার সাজিয়েছি। আমার মনে হয় যে তারাও আমাকে সেই পজিটিভ সাড়া দিচ্ছে। আমি আমার জায়গা থেকে আমার কাজগুলা নিয়ে করতে চাই। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা ট্রেন্ড চলে এসেছে, আমরা সবাই রাজনীতিতে এত বেশি যুক্ত হয়ে গেছি বা এত বেশি ইনভলভ বিভিন্নভাবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে, পড়াশোনার যেই ট্রেন্ডটা ওইটা থেকে একটু আমরা বিমুখ হয়ে গেছি কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। আমাদের ভিসি একদিন একটা কথা বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর একাডেমিক ইনস্টিটিউশন না। আমরা সেই জায়গা থেকে ডাকসু অবশ্যই গুরুত্বপূর্ণ, ছাত্র রাজনীতি এবং ছাত্রদের প্রতিনিধিত্ব করা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা ডাকসুর পরে শিক্ষার যে পরিবেশটা, মানে নিরাপদ এবং শিক্ষার জন্য পজিটিভ একটা পরিবেশ ক্রিয়েট করতে চাই। আমার ইশতেহার আমি সেইভাবে লিখেছি, শিক্ষা বান্ধব, ক্যারিয়ার বান্ধব আমি কাজ করতে চাই। সেই জায়গা থেকে আমি আমার প্রতিশ্রুতি এবং ইশতেহারগুলা বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে একদম ইমিডিয়েট সময়ের কিছু আন্দোলন সংগ্রাম থেকেই বুঝতে পারি আমাদের একটা দাবি ছিল অভ্যুত্থান পরবর্তী সময়ে যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে ফিরাবো না। যে মাদার পার্টির যেই ছাত্র সংগঠনগুলো আছে, বড় বড় দলের যে স্টুডেন্ট উইং গুলা আছে ক্যাম্পাসে, তারা যেন ওই মানে আগের যে তথাকথিত রাজনীতি তারা আগে করে এসেছে সেই রাজনীতি যেন ক্যাম্পাসে না ফিরে। যদিও আমরা সেই ক্ষেত্রে পুরোপুরি সফল না, তারা রাজনীতিতে আছে, কিন্তু আমার মনে হয় সাধারণ ছাত্রদের মধ্যে এই একটা ইন্টেনশন আছে, তারা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী যারা বা যাদের কোনো মাদার পার্টি নাই, যারা আসলেই ছাত্রদের রিপ্রেজেন্ট করার জন্য ডাকসুতে মানে নির্বাচন করছে, তাদের প্রতি এখন পর্যন্ত একটা যোগ আছে, একটা আগ্রহ আছে। এবং আমার মনে হয় সেটা নির্বাচন যত কাছে আসবে তখন আরো বেশি ক্লিয়ার হবে। বাট এখনো পর্যন্ত আমার মনে হয় স্বতন্ত্র প্যানেল বা স্বতন্ত্র একক প্রার্থী যারা আছে তাদের একটা ভালো সম্ভাবনা আছে এই ডাকসু নির্বাচনে জিতে বের হয়ে আসার। আমি যেটা বলি বা এটা প্রচলিত যে ডাকসু নির্বাচন হচ্ছে দেশের সেকেন্ড পার্লামেন্ট। ডাকসু নির্বাচন দেশের জাতীয় রাজনীতিতে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেমনটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু না, ডাকসুর মানে প্রভাব কিন্তু জাতীয় রাজনীতিতে অনেক বেশি। আমরা এখান থেকে যদি এই ট্রেন্ডটা চালু করতে পারি যে আমরা সুস্থ রাজনীতির বা রাজনৈতিক সহাবস্থানের যে চর্চাটা যদি আমরা ডাকসু থেকেই শুরু করতে পারি, যদি এমন হয় যে ডাকসু নির্বাচন যত কাছাকাছি যায় তো কাদা ছোড়াছুড়ি মাত্রাটা তত বেড়ে যায়। আমার মনে হয় যে এখনো পর্যন্ত সেইভাবে কাদা ছোড়াছুড়ি চালু হয় নাই। এইটা যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করা যায় যে কোনো কাদা ছোড়াছুড়ি ছাড়া একদম সুষ্ঠুভাবে একটা রাজনৈতিক সহাবস্থানের জায়গা থেকে যদি ডাকসু নির্বাচনটা হয়ে যায়, এটা একটা বড় বার্তা হবে জাতীয় রাজনীতির ক্ষেত্রে। সেই জায়গা থেকে হয়তো আমরা সামনের বছর খুব তাড়াতাড়ি জাতীয় রাজনীতি সংসদ নির্বাচন দেখতে পাবো। সেই জায়গায় হয়তো এই ডাকসুর একটা রেফারেন্স তারা সেখানে যাবে এবং একটা শিক্ষা তারা পাবে। আমরা জানি যে আমরা এই পথিত স্বৈরাচারের কাছ থেকে আমরা একটা শিক্ষা পাই। যদি এইরকম ভাবে কেউ স্বৈরাচার হয়ে ওঠে বা কাদা ছোড়াছুড়ি বা পেশি শক্তি রাজনীতি করে, সেটা কিন্তু একটা বার্তা তার আগে থেকে পাইছে যে এটা করে টিকা যায় না। আলটিমেটলি আমরা এখন রাজনৈতিকভাবে সরাসরি রাজনীতিতে ইনভলভ থাকা বা না থাকা, রাজনৈতিকভাবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী খুবই সচেতন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বিশ্বের সারা দেশের যত শিক্ষার্থী আছে, আমজনতা আছে, সবাই এখন রাজনীতি নিয়ে অনেক সচেতন। সরাসরি রাজনীতি করুক বা না করুক, রাজনৈতিকভাবে তারা সচেতন। তারা এখন রাজনীতি বুঝে, রাজনীতি নিয়ে সচেতন, কথা বলতে শিখছে, তারা কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে। এবং যারা পেশি শক্তির চর্চা করে তাদের বিরুদ্ধে এখন প্রতিবাদ করার সেই মানসিক শক্তি এখন ছাত্র থেকে আমজনতা সবার আছে। আমার মনে হয় ডাকসু নির্বাচন একটা রেফারেন্স হয়ে দাঁড়াবে যদি সুষ্ঠুভাবে এটা সম্পূর্ণ হয়। জাতীয় রাজনীতিতে এটার বড় প্রভাব পড়বে।